Dear friends, welcome in this video lecture. Okay, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লেখা আছে WBCS প্রিলিমস এন্ড মেন্স, অর্থাৎ এই ভিডিওটি WBCS প্রিলিমস এবং মেন্স এর জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তো ভিডিওটির মধ্যে, এই ভিডিও লেকচারের মধ্যে আমরা কি কি পাবো? ফার্স্ট 5 কোশ্চেন্স আমরা ইন্ডিয়ান পলিটির উপর পাবো। ওকে, নেক্সট 5 কোশ্চেন আমরা ইন্ডিয়ান ইকোনমিক্স এর উপর পাবো। বলা হচ্ছে অল কোশ্চেন্স ইনক্লুড এক্সপ্লেনেশন, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেনের পরের স্লাইডেই থাকবে তার এক্সপ্লেনেশন। এভরি কোশ্চেন্স ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর WBCS আপকামিং প্রিলিমস এন্ড মেন্স, অর্থাৎ আপকামিং প্রিলিমস আর মেন্সের জন্য সমানভাবে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, যার জন্য ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সুন্দরভাবে দেখবেন, কনসেন্ট্রেশন বজায় রাখবেন। তো চলুন এগিয়ে যাওয়া যাক। তো আমাদের প্রথম শুরু হচ্ছে ইন্ডিয়ান পলিটি। ওকে, তো ফার্স্ট কোশ্চেন, তো এখানে ফার্স্ট কোশ্চেন বলা হচ্ছে দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্ট রিলেটেড কোশ্চেন। বলছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সুয়ার্স ইন হিজ ওথ বিফোর এন্টারিং আপন হিজ অফিস, অর্থাৎ প্রেসিডেন্ট যখন ইলেক্টেড হওয়ার পরে তার অফিসে ঢুকতে যায় তার আগে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়, ওথ, তাই তো? সে শপথ বাক্য পাঠ করানোর সময় তার শপথ বাক্যের মধ্যে কোন লাইনটি থাকে? তো প্রথম যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে টু আপহোল্ড কনস্টিটিউশন, দ্বিতীয় স্টেটমেন্ট থাকতে টু প্রিজার্ভ দ্য কনস্টিটিউশন, তৃতীয় স্টেটমেন্ট থাকছে টু বি আ ট্রু ফেথ অ্যান্ড অ্যালিজিয়েন্স টু দ্য কনস্টিটিউশন, আর 4 নম্বর থাকছে টু ফেথফুলি ডিসচার্জ দ্য ডিউটি আপন হুইচ হি ইজ অ্যাবাউট টু এন্টার। তো তার শপথ বাক্যের মধ্যে এই চারটের মধ্যে কোন স্টেটমেন্টটি থাকে তার শপথ বাক্যের মধ্যে? আচ্ছা, এই কোশ্চেনটি সলভ করার সময় একটি কোশ্চেন এর সঙ্গে রিলেটেড কিছু কোশ্চেন আলোচনা হয়ে যাক, কিছু স্টেটমেন্ট। যে প্রেসিডেন্টকে শপথ বাক্য কে পাঠ করান? না, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস হয় তিনি যদি অবর্তমান থাকেন, অর্থাৎ তিনি যদি প্রেজেন্ট না থাকেন, তাহলে সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট, যে তখন সেই মুহূর্তে প্রেজেন্ট আছে। আর্টিকেল নাম্বার কত? 60। তাহলে প্রেসিডেন্টের যে শপথ বাক্য পাঠ করানো বা পাঠ করা সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 60। কে পাঠ করা? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এবং তার অবর্তমানে দ্য সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট। তো এখন দেখা যাক কোশ্চেনটার ডিমান্ড কি। না, ওথ অর্থাৎ শপথ বাক্যের মধ্যে কোনটি থাকে? টু আপহোল্ড দ্য কনস্টিটিউশন, টু প্রিজার্ভ দ্য কনস্টিটিউশন, টু বিয়ার ট্রু ফেথ অ্যান্ড অ্যালিজিয়েন্স, আর টু ফেথফুলি ডিসচার্জ ডিউটি। মনে রাখবে এখানে টু হচ্ছে কারেক্ট অপশন। ওকে, টু অর্থাৎ প্রিজার্ভ দ্য কনস্টিটিউশন। তাহলে আপহোল্ড কে করে? মনে রাখবে আপহোল্ড কথাটির মানে হচ্ছে কি না, কোনো কোনো একটা যে এক্সিকিউটিভ আছে বা কোনো একটি আমাদের ইন্ডিয়ান কোনো একটি আর কি গভর্নমেন্টের কোনো একটি অর্গান আর কি, যখন কনস্টিটিউশনকে সামনে রেখে, তার প্রভিশনস গুলোকে সামনে রেখে তার কার্যনির্বাহ করে। প্রিজার্ভ, প্রিজার্ভ মানে হচ্ছে কি না, সে কনস্টিটিউশনকে রক্ষা করা, ঠিকঠাক রাখা, প্রোটেক্ট করা, ঠিক আছে। বি আ ট্রু ফেথ অ্যান্ড অ্যালিজিয়েন্স, এই অ্যালিজিয়েন্স কথাটির মানে হচ্ছে কি, অ্যালিজিয়েন্স মানে হচ্ছে অনুগত থাকা, ঠিক আছে। আর এই যে ডিসচার্জ দ্য ডিউটি আপন হুইচ ইজ অ্যাবাউট টু এন্টার, এটা হচ্ছে সে তার ডিউটিটাকে ফেথফুলি ডিসচার্জ করে। তো দেখা যাক কে কোনটা করে। আপহোল্ড করে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের জাজেসরা। বি আর ট্রু ফেথ অ্যান্ড অ্যালিজিয়েন্স, এটা ভালো করে মনে রাখুন, বি আর ট্রু ফেথ অ্যান্ড অ্যালিজিয়েন্স এটা প্রাইম মিনিস্টার। আর ফেথফুলি ডিসচার্জ দ্য ডিউটি আপন হুইচ হি ইজ অ্যাবাউট টু এন্টার, এটা হচ্ছে স্পিকার অফ লোকসভা। তাহলে প্রেসিডেন্টের মধ্যে, প্রেসিডেন্টের শপথ বাক্যের মধ্যে এটা থাকে, সেটা হচ্ছে টু প্রিজার্ভ, প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড দ্য কনস্টিটিউশন। নেক্সট স্লাইডে এক্সপ্লেনেশন আছে, তোমরা ভিডিওটাকে পজ করে এটাকে পড়ে নিতে পারো। আর প্রথমেই তো অ্যান্সারটি দেওয়া আছে, দ্য প্রেসিডেন্ট সুয়ার্স টু প্রিজার্ভ, প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড দ্য কনস্টিটিউশন। ওকে, তো দেখো একদম লাস্ট লাইনে বলা আছে থিঙ্ক অ্যাবাউট দ্য ওথ অফ ক্যাবিনেট মিনিস্টার ইফ এনি। তা ক্যাবিনেট মিনিস্টার কি কোনো শপথ বাক্য নেয়? তাহলে তারা শপথ বাক্যের মধ্যে কি পাঠ করে? এটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট স্লাইডের দিকে যাওয়া যাক। তো দেখো এটা মেন্স ওরিয়েন্টেড কোশ্চেন। ওকে, মেন্স ওরিয়েন্টেড কোশ্চেন, কিন্তু WBCS এর যে আপকামিং ট্রেন্ডিং বা ট্রেন্ডিং অনুযায়ী, ঠিক আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি ট্রেন্ডিং, WBCS এর কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হতে চলেছে, তার উপর বেস করে এটি শুধুমাত্র মেন্স নয়, প্রিলিমসেও আশা করতে পারো নেক্সট ইয়ার গুলোতে। তো বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং টেক ওথ অফ ডিফেন্ডিং দ্য কনস্টিটিউশন। একটু আগেই আমরা পড়ে এসেছি, কে? না, প্রেসিডেন্ট। কিন্তু দেখো এখানে তো ই অপশন একা নেই, তার মানে ই এর সঙ্গে কেউ একজন এখানে থাকবে। তাই সবাই কি তাই? না, মনে রাখবে যে ডিফেন্ডিং, প্রোটেক্ট আর প্রিজার্ভ এটা প্রেসিডেন্ট নেয়, আর প্রেসিডেন্টের মতোই সেম ডিউটিকে পালন করে না গভর্নর। অর্থাৎ এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ অ্যান্ড ই, অর্থাৎ
গভর্নর আর প্রেসিডেন্ট এই দুজন মিলেই ডিফেন্ডিং দ্য কনস্টিটিউশন, প্রিজার্ভ, প্রোটেক্ট দ্য কনস্টিটিউশন এই ওথটা নেয়। ওকে, তো এর পরের স্লাইডে দেখো এক্সপ্লেনেশন রয়েছে, ভিডিওটিকে পজ করে অবশ্যই এক্সপ্লেনেশনটা একবার পড়ে নিও। নেক্সট কোশ্চেন, নেক্সট স্লাইড। বলছে দ্য ব্যানিং অফ টেম্পল এন্ট্রি টু ওম্যান ইজ ভায়োলেশন অফ, খুবই সহজ প্রশ্ন, একদম ইজি প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। এখানে ব্যানিং অফ টেম্পল এন্ট্রি টু ওমেন ফান্ডামেন্টাল রাইটস কে ভায়োলেশন বোঝায়। কেন না, এক নম্বর কথা হচ্ছে সেক্সের জন্য, অর্থাৎ তা এই যে ওমেন, মেন এবং ওমেন, ফিমেল এবং মেল, এই যে সেক্স, এই সেক্সের কারণে তাকে ডিসক্রিমিনেট করা হচ্ছে, অর্থাৎ সে সমান হলো না। তার মানে আর্টিকেল নাম্বার 14 এখানে ভায়োলেট হলো। তাকে টেম্পেলে ঢুকতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ তাকে আর কি তার যে রিলিজিয়ন, সেই রিলিজিয়ন প্র্যাকটিসের হাত থেকে, তাকে প্র্যাকটিস করার থেকে তাকে ব্যান করা হচ্ছে। তার মানে আর্টিকেল 25 এখানে ভায়োলেট হলো। ওকে, তাহলে এই দুটো তো আমরা ভায়োলেট হলোই। এছাড়াও আর কি হলো না, তার যে স্বাধীনতা, তার 6টা স্বাধীনতার মধ্যে একটি স্বাধীনতা, অর্থাৎ সে ইচ্ছা মতো কোথাও যেতে পারবে এইসব, তাহলে কি আর্টিকেল 19 সেটাও ভায়োলেট হলো। তাহলে মনে রাখতে হবে যে টেম্পল এন্ট্রি ওমেন, যেটা কেরালায় হয়েছে সবরীমালা কেসটায় আর কি, সেখানে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হচ্ছে। দেখো এখানে অন্য অপশন রয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিস, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেটস পলিসি, ফান্ডামেন্টাল রাইটস এন্ড ফান্ডামেন্টাল ডিউটিস, এগুলো কোনোটাই না। নেক্সট স্লাইডের এক্সপ্লেনেশন পাবে, ভিডিওটিকে পজ করে অবশ্যই এটি একবার পড়ে নিও। ওকে, নেক্সট স্লাইড, নেক্সট কোশ্চেন। দেখো 3 নম্বর কোশ্চেন এখানে কি বলছে, পলিটি রিলেটেড 3 নম্বর কোশ্চেন। মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট ওয়াজ টেকেন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ, তাহলে প্রেসিডেন্টের যে ইলেকশন মেথড সেটা কোন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে? সেটা কি ব্রিটিশ কনস্টিটিউশন, নাকি ইউএস কনস্টিটিউশন, আইরিশ কনস্টিটিউশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935? মনে রাখতে হবে না, মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট এইটা নেওয়া হয়েছে আইরিশ কনস্টিটিউশন থেকে, আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। তাহলে ঠিক প্রেসিডেন্টের রিলেটেড আরেকটা যেটা ব্যাপার আছে, সেটা কি না, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট। তাহলে আমরা এখানে ইলেকশন অফ প্রেসিডেন্ট দেখলাম, মেথড হচ্ছে আইরিশ, কিন্তু ইমপিচমেন্ট যদি বলে, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, তাহলে সেটা হবে ইউএস কনস্টিটিউশন। মনে রাখবে, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট হবে ইমপিচমেন্ট। ওকে, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট হবে কি, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট হবে ইউএস কনস্টিটিউশন। এছাড়াও ইউএস কনস্টিটিউশন থেকে আর কি কি নেওয়া হয়েছে, যেমন পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট। মনে রাখবে, পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের যে পোস্ট, সেই পোস্টের যে ব্যাপারটা আর কি, পোস্টটা ক্রিয়েট করে ইউএস কনস্টিটিউশনের থেকে, আমরা সেই আর কি মেথডটা নিয়েছি। আর গভর্নর, তাহলে ঠিক এই প্রেসিডেন্টের মতোই কাজ করে কি না গভর্নর, তাহলে অফিস অফ গভর্নর নেওয়া হয়েছে কোথা থেকে না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। আরেকটি কথা মনে রাখবে, গভর্নর থেকে সেটা অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর, এই যে স্টেট গভর্নরদের যে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সেন্ট্রাল, অর্থাৎ প্রেসিডেন্ট যে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সেটা কানাডিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। তাহলে এখন এই কোশ্চেনটা যেটা বলছে মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট আইরিশ কনস্টিটিউশন, বাকিগুলো আলোচনা করে দিলাম। আর ব্রিটিশ কনস্টিটিউশন থেকে এগুলোর মধ্যে একটাও নেওয়া হয়নি, মনে রাখবে, সেটা পার্লামেন্ট, রুল অফ ল, এগুলো ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। নেক্সট স্লাইডে এক্সপ্লেনেশন আছে, দেখে নিতে পারো ভিডিওটি পজ করে, যেগুলো বললাম সেগুলো এখানে দেওয়া হয়েছে। ও আরেকটি কথা, রিমুভাল অফ জাজেস, রিমুভাল অফ জাজেস এটাও ইউএস কনস্টিটিউশন থেকে। তাহলে আমাদের ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, রিমুভাল অফ জাজেস, এগুলো ইউএস কনস্টিটিউশন থেকে। পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট সেটাও ইউএস কনস্টিটিউশন থেকে। ওকে, পরের স্লাইড, পরের কোশ্চেন। ওকে, তো এবার 4 নম্বর কোশ্চেনটা দেখছি। 4 নম্বরটিও পলিটি রিলেটেড কোশ্চেন, আমরা দেখতে পাচ্ছি। কোশ্চেন বলছে দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন আর রিমুভড ফ্রম অফিস বাই, তার মানে পাবলিক সার্ভিস কমিশন যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে পিএসসি, তার পিএসসি চেয়ারম্যান এবং মেম্বারসদের কে রিমুভ করবে তাদের অফিস থেকে? সে কি গভর্নর, নাকি চিফ জাস্টিস অফ হাইকোর্ট, নাকি প্রেসিডেন্ট, নাকি প্রেসিডেন্টই করবেন অন রেকমেন্ডেশন অফ গভর্নর? তো এই কোশ্চেনটির ক্ষেত্রে রিমুভ করার ক্ষেত্রে অনলি প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টই একমাত্র পারে রিমুভ করতে এই স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মেম্বারসদের তাদের অফিস থেকে রিমুভ করার ক্ষেত্রে। তো কোন কোন গ্রাউন্ডের ওপর তারা রিমুভ করতে পারে না, প্রথম গ্রাউন্ড হচ্ছে যদি কোনো রকম ভাবে সেই সিটিং চেয়ারম্যান অথবা মেম্বারসরা ইনসলভেন্ট বা কি বলবো ব্যাংকরাপ্ট, অর্থাৎ দেউলিয়া ঘোষিত হয়ে যায়, তাদের যদি দেউলিয়া ঘোষণা করা হয় তাহলে প্রেসিডেন্ট তাদের রিমুভ করতে পারে। এছাড়াও কি যদি শারীরিক এবং মানসিকভাবে ইনঅ্যাবিলিটি শিকার হয়, ইনঅ্যাবেল হয়ে যায় এই চেয়ারম্যান এবং মেম্বারসরা, তাহলে প্রেসিডেন্ট তাদের রিমুভ করতে পারে। আরেকটি কি না, ধরো
তারা তো অফিসে রয়েছে, তারা তো সিটিং চেয়ারম্যান অথবা মেম্বার্স, কিন্তু তারা ওই অফিসের বাইরেও কোনো পেড এমপ্লয়মেন্টের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রেও প্রেসিডেন্ট তাদের কি করতে পারে, রিমুভ করতে পারে। আরেকটি কারণও হয়, যদি মিসবিহেভিয়ার, প্রেসিডেন্টের মনে হয় যে এই সিটিং চেয়ারম্যান বা মেম্বার্সরা মিসবিহেভিয়ার করেছে, তাহলে সেক্ষেত্রেও প্রেসিডেন্ট তাদের রিমুভ করতে পারে অফিস থেকে। তবে এই মিসবিহেভিয়ারের কেসটিতে, ইন কেস অফ মিসবিহেভিয়ার, সুপ্রিম কোর্ট একটি এনকোয়ারি কমিশন বসায়, এবং যদি এনকোয়ারি কমিশন এনকোয়ারি করার পরে জানায় যে হ্যাঁ সে মিসবিহেভিয়ার করেছে, তাহলে প্রেসিডেন্ট তাকে রিমুভ করে। ঠিক আছে, কিন্তু এখানে একটি কথা মনে রাখতে হবে, যে এক্ষেত্রে কিন্তু, অর্থাৎ মিসবিহেভিয়ারের ক্ষেত্রে, মিসবিহেভিয়ারের যে আর কি নালিশ উঠেছে আর কি সে সিটিং চেয়ারম্যান বা মেম্বারসদের প্রতি, এই ক্ষেত্রে কিন্তু যে ইনকোয়ারি কমিশন বসে, সেই প্রভিশনস গুলো, ইনকোয়ারি কমিশনের প্রভিশন গুলো সুপ্রিম কোর্টের কিন্তু বাইন্ডিং হয়ে যায় প্রেসিডেন্টের উপর, অর্থাৎ সে যা জানাবে, ইনকোয়ারি কমিশন যা জানাবে প্রেসিডেন্টকে সেগুলোই মানতে হয়। ওকে, তো এই ক্ষেত্রে আরেকটি ছোট কথা বলে রাখি, সেটা হচ্ছে যখন এই এনকোয়ারি কমিশন তার এনকোয়ারি করে, তখন গভর্নর তাদের সাসপেন্ড করে রাখতে পারে, গভর্নর এই চেয়ারম্যান আর মেম্বারদের সাসপেন্ড করে রাখতে পারে, কিন্তু রিমুভ করতে পারে না। ওকে, নেক্সট স্লাইডে আমাদের যে এক্সপ্লেনেশন আছে দেখে নেওয়া যায়, নেক্সট স্লাইডের এক্সপ্লেনেশনটা। ভিডিওটিকে পজ করে অবশ্যই এক্সপ্লেনেশনটি একবার পড়ে নিও। ওকে, নেক্সট স্লাইড, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 বলছে ফান্ডামেন্টাল রাইটস আর, তাই যে ফান্ডামেন্টাল রাইটস কি অ্যাবসলিউট, স্যাক্রোস্যাঙ্ক্ট, কোয়ালিফাইড নাকি কোনোটাই না? মনে রাখবে, ফান্ডামেন্টাল রাইটস হলো কোয়ালিফাইড। কেন কোয়ালিফাইড? দেখো, অ্যাবসলিউট মানে হচ্ছে তাকে কোনো চেঞ্জ করা যাবে না, অর্থাৎ সেটার উপর আর কোনো কথা হবে না। স্যাক্রোস্যাঙ্ক্ট মানে হচ্ছে সেটার মধ্যে একটা হলিনেস আছে, কেউ চেঞ্জ করতে ভয় পায়। কিন্তু কোয়ালিফাইড মানে হচ্ছে কখনো সখনো কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে যেগুলোর ওপর স্টেট রিজনেবল রেস্ট্রিকশন লাগিয়ে দিতে পারে, যেমন এমার্জেন্সির সময় তো আমরা দেখেইছি কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস আমাদের রেস্ট্রিক্টেড হয়ে যায়। ওকে, তো নেক্সট স্লাইডের এক্সপ্লেনেশন আছে, তোমরা দেখে নিতে পারো, এবং লক্ষ্মীকান্তের চ্যাপ্টার নাম্বার 7 ফার্স্ট পেজেই এই উত্তরটি তুমি পেয়ে যাবে যে ফান্ডামেন্টাল রাইটস আর কোয়ালিফাইড। ওকে, তো আজকে পলিটির সেশন এখানেই শেষ হলো। এরপরে শুরু হচ্ছে কি না ইকোনমিক্স এর সেশন, তাহলে আমরা ইকোনমিক্স এর দিকে এগিয়ে যাচ্ছি। ইকোনমিক্স এর ফার্স্ট কোশ্চেন। ওকে, তো ফার্স্ট কোশ্চেন বলছে, দেখো, দ্য কজ অফ ইনফ্লেশন, অর্থাৎ মুদ্রাস্ফীতি। তাহলে আমরা এই প্রথম কোশ্চেনে ইনফ্লেশন নিয়ে আলোচনা করব। এই প্রথম কোশ্চেন বলছে দ্য কজ অফ ইনফ্লেশন, অর্থাৎ ইনফ্লেশনের কারণ, মুদ্রাস্ফীতির কারণ কি কি। মুদ্রাস্ফীতি তো তোমরা সবাই শুনেছো কম বেশি, যারা WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ। আচ্ছা, তো 1 নম্বর স্টেটমেন্ট বলছে মুনসুন ফেলিওর, অর্থাৎ বৃষ্টি কম হলে নাকি ইনফ্লেশন হয়। বি বলছে আনএমপ্লয়মেন্ট ফলস, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট ফলস মানে পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাওয়া, অর্থাৎ এমপ্লয়মেন্ট বেড়ে যাওয়া, এই কারণেও নাকি ইনফ্লেশন হয়। সিতে বলছে ব্যাকওয়ার্ড এগ্রিকালচারাল সেক্টর, অর্থাৎ এগ্রিকালচারাল সেক্টর যদি ব্যাকওয়ার্ড হয়, তার টেকনোলজিক্যাল যদি কোনো ইমপ্রুভমেন্ট না আসে। হোর্ডিং, অর্থাৎ ইলিগাল ভাবে অনেক জিনিসপত্র জমিয়ে রাখা। আর হচ্ছে কার্টিলাইজেশন হচ্ছে কি না, দেখবে অনেক সময় প্রডিউসাররা কি করে, কোনো প্রোডাক্টের দামকে ম্যানিপুলেট করে, অর্থাৎ সেই সব প্রডিউসার মিলে একটি জায়গায় জমা হলো, যে তারা বললো আমরা আমাদের ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিই, ঠিক আছে, তো এটাকে বলা হয় কার্টিলাইজেশন। তা এই কটার মধ্যেই 5টি ABCDE, এই 5টির মধ্যে কোনটি হচ্ছে ইনফ্লেশনের কারণ, মুদ্রাস্ফীতির কারণ? মনে রাখবে সবকটি ইনফ্লেশনের কারণ, সবকটি ইনফ্লেশনের কারণ। তো কেন ইনফ্লেশনের কারণ? দেখো, মুনসুন ফেলিওর, অর্থাৎ যদি বর্ষা কম হয়, খরা হয়, তাহলে তখন আমাদের কি হয় না, প্রোডাকশনের কস্ট অনেক বেড়ে যায়, জমিতে অনেক বেশি জলসেচ করতে হয়, তো তার খরচা বেড়ে যায়। আনএমপ্লয়মেন্ট ফলস, অর্থাৎ প্রত্যেক মানুষের পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে, এমপ্লয়মেন্ট বেড়ে গেছে, অর্থাৎ মানুষের হাতে প্রচুর পয়সা আছে, তাদের ডিমান্ড বেড়ে গেছে, ডিমান্ড পুল ইনফ্লেশন বলা হয়। ব্যাকওয়ার্ড এগ্রিকালচারাল সেক্টর, অল্প আর কি প্রোডাকশন করতেই অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে, তাহলে কস্ট পুশ ইনফ্লেশন। না, ব্যাকওয়ার্ড এগ্রিকালচার সেক্টর হচ্ছে কি না স্ট্রাকচারাল ইনফ্লেশন। আর মুনসুন ফেলিওর এটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। হোর্ডিং, হোর্ডিং করেও আমরা কি করি না, কস্ট বাড়িয়ে দিই, তাহলে এটাও কস্ট পুশ ইনফ্লেশন। কি করে, এটা তো তোমরা জানোই যে কিছু কিছু বড় বড় ব্যবসায়ী আছে যারা সেই কোন একটি প্রোডাক্টের ফিউচারে ডিমান্ড বাড়বে কিন্তু সাপ্লাই বাড়বে না, এটা ভেবে কি করে না, তারা প্রচুর কিনে কোনো একটা জায়গায় হোল্ড করে রেখে দেয়, জমিয়ে রেখে দেয়, এবং ভবিষ্যতে যখন স্কারসিটি আসে, কিন্তু ডিমান্ড যখন বাড়তেই থাকে, তখন তারা আরো বেশি দামে বিক্রি করে ইনফ্লেশন তৈরি করে। কার্টিলাইজেশন, এই কার্টিলাইজেশনটা অনেক সময় সিমেন্ট কোম্পানিরা করে, ঠিক আছে, প্রডিউসাররা মিলে কি করে না, ওই সিমেন্টের যে কস্ট অফ আর কি প্রোডাক্ট,
সেটা বাড়িয়ে দেয়, ম্যানিপুলেট করে তাদের ইচ্ছা মতো। ওকে, তো নেক্সট স্লাইডে আমরা দেখি। দেখো নেক্সট স্লাইডে প্রত্যেকটি লেখা আছে, তোমরা ভিডিওটিকে পজ করে দেখে নিও। মনসুন ফেলিওর ক্রিয়েটস কস্ট পুশ ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট ফলস, ডিমান্ড পুল ইনফ্লেশন, ব্যাকওয়ার্ড এগ্রিকালচার ক্রিয়েটস করে কি না স্ট্রাকচারাল ইনফ্লেশন, অ্যাকিউমুলেশন হিউজ কোয়ান্টিটি অফ গুডস কল্ড হোর্ডিং, যেটা আমি বললাম, কার্টিলাইজেশন হোয়েন প্রোডিউসার্স ম্যানিপুলেট দ্য প্রাইস। তাহলে এই পাঁচটি হচ্ছে কিন্তু ইনফ্লেশনের কারণ। ওকে, তো ইনফ্লেশনের তো এমনি কারণ অনেক আছে, তার মধ্যেই পাঁচটি বেসিক কারণ, এগুলো জানা খুব দরকার। ঠিক আছে, কারণ ডাব্লিউবিসিএস এর ট্রেন্ড অনুযায়ী যেভাবে আর কি কোশ্চেন আসছে এবার প্রিলিমসে, 2019 এর কোশ্চেন নিশ্চয়ই তোমরা দেখেছো, 18 এর কোশ্চেনও দেখেছো, তাতে করে 2020 তে এরম টাইপের কোশ্চেন আশা করে যাওয়াই ভালো। ওকে, নেক্সট স্লাইড, নেক্সট কোশ্চেন। আবার ইনফ্লেশনের ওপরেই কোশ্চেন। ইফ ইনফ্লেশন ইজ গেটিং হাই, ধরো মুদ্রাস্ফীতি প্রচুর হয়ে গেছে, ইনফ্লেশন ইজ গেটিং হাই, মুদ্রাস্ফীতি আরো বাড়ছে, অল ক্রেডিটরস হু লেন্ড মানি অ্যাট ফিক্সড রেট অফ ইন্টারেস্ট সাফার, তারা খুব সাফার করে, যারা ধার দেয় আর কি, মানি লেন্ডার্স, তারা ফিক্সড রেটে তো ইন্টারেস্ট নিয়ে আর কি তারা মানি আর কি টাকা ধার দেয়, তো তারা নাকি খুব সাফার করে। ডেপ্টরস আর অলসো সাফার, যারা টাকা ধার করে তারাও নাকি সাফার করে। না, মনে রাখবে ডেপ্টরস আর নট সাফারার। কেন ডেপ্টরস আর নট সাফারার, ছোটভাবে বুঝে নেওয়া যাক। দেখো, ধরো আজকে আজকে ধরো ইনফ্লেশন হয়েছে, আজ থেকে ধরো ইনফ্লেশনের স্টার্টিং, তা আমি ধরো আজ থেকে 5 দিন আগে টাকা ধার করেছি, তার কাছে কি না ফিক্সড রেট অফ ইন্টারেস্টে আমি সামহাও কারুর কাছ থেকে, সামওয়ানের কাছ থেকে আমি টাকা ধার করেছি, কত 10% ইন্টারেস্টে, আমাকে 10% ইন্টারেস্ট দিতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইনফ্লেশন এসে গেছে, কিন্তু আমাকে তো সে 10% ইন্টারেস্টই দিতে হবে। ইনফ্লেশন এসে গেছে বললে আমি তো তাকে 20% দেবো না, কারণ ফিক্সড রেট অফ ইন্টারেস্ট আমার, তার সঙ্গে তো আমার চুক্তি হয়েই আছে। আর যে ডেপ্টর, সে টাকাটা নিয়ে সে যদি এবার টাকাটা অন্য কাউকে ধার দেয়, ধরো আমি এখন যদি টাকাটা অন্য কাউকে ধার দিই, আমি তো ডেপ্টরস, আমি তার থেকে টাকাটা ধার এনেছি, তাহলে আমি কি 10% ইন্টারেস্ট নেবো? তাহলে আমি অন্য কারোর কাছ থেকে 20% ইন্টারেস্ট নেবো। তাহলে সেক্ষেত্রে ঘটনাটা কি হলো দেখো, ডেপ্টরসরা সাফার করে না, সাফার করে যারা ফিক্সড রেট অফ ইন্টারেস্টে টাকা ধার দেয়। এছাড়াও কারা সাফার করে, তাদের, তারা কারা এটাও পড়ে রাখা দরকার। আর ডেপ্টরসরা অলওয়েজ আর কি এখান থেকে গেইনই করে। তাহলে এখানে মানে আমাদের যে অ্যান্সারটি হবে, অল ক্রেডিটরস হু লেন্ড মানি এট ফিক্সড রেট অফ ইন্টারেস্ট সাফার, এ ইজ দ্য কারেক্ট। কিন্তু ডেপ্টরস আর নট সাফারার, তাহলে বি কারেক্ট নয়, অর্থাৎ অনলি এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট স্লাইডে দেখো এর এক্সপ্লেনেশন আছে, ভিডিওটিকে পজ করে অবশ্যই পড়ে নেবে। বলছে লো ইনকাম গ্রুপ অ্যান্ড পেনশনার্স, স্টুডেন্টস রিসিভিং স্কলারশিপস, ওকে, দোজ হু লেন্ড মানি আর রিটায়ার্স, অর্থাৎ যাদের ইনকাম ইনফ্লেশনের সঙ্গে কোনোভাবে বাড়ার সম্ভাবনা নেই তারাই সাফার করে, বাট ডেপ্টরস আর নট আর গেনার, অর্থাৎ ডেপ্টরস আর নট সাফারার। ওকে, তো নেক্সট স্লাইডে যাই, কোশ্চেন নাম্বার 8, ইকোনমিক্স এর কোশ্চেন। বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ইনফ্লেশন, আবার সেই ইনফ্লেশন, অর্থাৎ এই স্লাইডে বা এই ভিডিওটির মধ্যে আমরা ইনফ্লেশন রিলেটেডই কিছু কোশ্চেন আলোচনা করছি। বলছি ইনফ্লেশন মিনস এ পারসিস্টেন্ট রাইজ ইন দ্য প্রাইস অফ অনলি গুডস, শুধুমাত্র জিনিসের দাম বেড়ে যাওয়াকেই ইনফ্লেশন বলে, পারসিস্টেন্ট রাইজ যদি আসে। আর ডিসইনফ্লেশন মিনস নেগেটিভ ইনফ্লেশন। তো এই দুটোর মধ্যে কারেক্ট কোনটি, কারেক্ট কোড অফ অ্যান্সার, তার মানে এই দুটো স্টেটমেন্টের মধ্যে কারেক্ট স্টেটমেন্ট আমাদের খুঁজে বার করতে হবে। মনে রাখবে এ নাম্বার, আচ্ছা তোমরা একটুখানি নিজেরা ভাবো, গেস করো যে ইনফ্লেশন মানে কি শুধু জিনিসের দামই বেড়ে যাওয়া? ধরো চালের দাম 10 টাকা যদি বাড়ে, তাহলে রিস্কওয়ালা কি তোমাকে 10 টাকায় আর নিয়ে যাবে? তাহলে কি না, নট অনলি গুডস বাট অলসো সার্ভিসেস। ইনফ্লেশন মিনস এ পারসিস্টেন্ট রাইজ ইন দ্য প্রাইস অফ নট অনলি গুডস বাট অলসো সার্ভিসেস। তাহলে শুধু গুডস নয়, সার্ভিসেসেরও দাম বেড়ে যাওয়াকে ইনফ্লেশন বলে। তাহলে ফার্স্ট নম্বর স্টেটমেন্টটা ইনকমপ্লিট, যার জন্য এটাকে আমরা সঠিক বলে মানছি না, কারণ এখানে অনলি ওয়ার্ডটা দিয়ে দিয়েছে। ওকে, তো ডিসইনফ্লেশন মিন্স নেগেটিভ ইনফ্লেশন, না, মনে রাখবে ডিসইনফ্লেশনের মানে নেগেটিভ ইনফ্লেশন নয়, ডিসইনফ্লেশনের মানে হচ্ছে পজিটিভ ইনফ্লেশন, এটা কিন্তু কাটা। তো ডিসইনফ্লেশনের মানে হচ্ছে পজিটিভ ইনফ্লেশন, কিন্তু রেট অফ ইনফ্লেশনটা কম, অর্থাৎ সেটা রিডাকশন করে যায়। তার মানে এখানে দুটোই রং, অর্থাৎ নাইদার ইজ কারেক্ট, ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তো নেক্সট স্লাইডে আমরা এক্সপ্লেনেশনটা দেখি। দেখো ইনফ্লেশন মিনস এ পারসিস্টেন্স রাইজ ইন গুডস এন্ড সার্ভিসেস, নট অনলি গুডস। আমরা প্রথম স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, ভিডিওটাকে পজ করে অবশ্যই এটা একবার নিজে পড়বে। ডিফ্লেশন মিনস নেগেটিভ ইনফ্লেশন, অর্থাৎ দাম যখন আস্তে আস্তে নিচের দিকে চলে যায়, ডিফ্লেশন থেকে রিসেশন আসে, ঠিক আছে, মানে যত দাম কমে মানুষ ভাবে আরো দাম কমবে, আরো দাম কমবে, এইভাবে কি হয়,
ডিমান্ডই চলে যায় এবং মানুষের কেনার ইচ্ছাটাও চলে যায়, ডিফ্লেশন থেকে রিসেশন চলে আসে, ডিপ্রেশন চলে আসে। ওকে, আর ডিসইনফ্লেশন মিনস দেয়ার ইজ ডেসিলারেশন মানে রিডাকশন অফ রেট অফ গ্রোথ অফ প্রাইস ইন দ্য কান্ট্রি ফর সাম মান্থস। ওকে, তাহলে ডিসইনফ্লেশন কিন্তু পজিটিভ ইনফ্লেশন আর ডিফ্লেশন হচ্ছে নেগেটিভ ইনফ্লেশন। ডু নট গেট কনফিউজ। তাহলে ডিসইনফ্লেশন আর ডিফ্লেশনের মধ্যে কনফিউজড হওয়ার কোনো ব্যাপার নেই, মাথা ঠান্ডা রেখে পড়লেই বোঝা যাবে। তো নেক্সট স্লাইড, নেক্সট কোশ্চেন বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রেফারেন্স অফ ট্যাক্সেশন। এবার ট্যাক্সেশন নিয়ে কোশ্চেন বলছে হায়ার ডাইরেক্ট ট্যাক্স, বলছে হায়ার ডাইরেক্ট ট্যাক্স হেল্প ইন কন্ট্রোলিং ইনফ্লেশন ইন দ্য ইকোনমি। দ্বিতীয় স্টেটমেন্ট বলছে হায়ার ইনডাইরেক্ট ট্যাক্স হেল্প ইন কন্ট্রোলিং দ্য ইনফ্লেশন ইন দ্য ইকোনমি। তো কোনটি সঠিক, হুইচ আর কারেক্ট অথবা হুইচ ইজ কারেক্ট? দেখো, হায়ার ডাইরেক্ট ট্যাক্স, তা আমি যা ইনকাম করে আনছি তার মধ্যে যদি আমাকে ডাইরেক্ট ট্যাক্স অনেক টাকা দিয়ে দিতে হয়, তাহলে আমার হাতে ডিসপোজাল ইনকাম কমে যাবে, অর্থাৎ আমি যে পয়সাটা আমার ডিমান্ড পূরণ করার জন্য, কনজিউম করার জন্য যে খরচা করবো, সে আমার হাতে তো পয়সা কমে যাবে। তাহলে আমি খরচা কম করব, অর্থাৎ ডিমান্ড পুল ইনফ্লেশন এখানে কন্ট্রোল করা যাবে। কিন্তু যদি হায়ার ইনডাইরেক্ট ট্যাক্স হয়, ইনডাইরেক্ট ট্যাক্স তো সবসময় প্রোডাক্টের সঙ্গে যুক্ত হয়, তার মানে প্রোডাক্টের দাম বাড়িয়ে দিচ্ছে, তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স মানেই হচ্ছে প্রোডাক্টের দামের সঙ্গে ওটা যুক্ত হওয়া, তার মানে এটা ইনফ্লেশন তো নিয়ে আসে, কস্ট পুশ ইনফ্লেশন নিয়ে আসে, তাই না? সেটা ইনফ্লেশনকে কন্ট্রোল করবে কি, ইনফ্লেশনকে তো বাড়িয়ে দেয়। তাহলে হায়ার ডাইরেক্ট ট্যাক্স হেল্প ইন কন্ট্রোলিং ইনফ্লেশন ইন দ্য ইকোনমি, দিস ইজ কারেক্ট, অ্যান্ড হায়ার ইনডাইরেক্ট ট্যাক্স হেল্প ইন কন্ট্রোলিং দ্য ইনফ্লেশন ইন দ্য ইকোনমি, দিস ইজ নট কারেক্ট, অর্থাৎ এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট স্লাইডের এক্সপ্লেনেশন আছে, মন দিয়ে একবার পড়ে নিও এটা ভিডিওটিকে পজ করে। তো লাস্ট কোশ্চেন আজকের এই ভিডিওটিতে, লাস্ট কোশ্চেন 10 নাম্বার কোশ্চেন্স বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট আরবিআই ইজ দ্য অনলি রেসপন্সিবল টু চেক ইনফ্লেশন। শুধুমাত্র নাকি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ওপরেই এই রেসপন্সিবিলিটি দেওয়া আছে যে তারা ইনফ্লেশনকে চেক করবে। আরবিআই অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট হ্যাভ টেকেন মেজার টু কন্ট্রোল ইনফ্লেশন। তাহলে কোনটি সঠিক? তোমার কি মনে হয় যে আরবিআই এর ওপরে শুধু দায়িত্ব দিয়ে দিলেই ইনফ্লেশন চেকড হয়ে যাবে? মোটেই না, গভর্নমেন্টের ওপরেও সেই দায়িত্বটা থাকবে। তো আরবিআই মনিটারি পলিসিকে মেজার করে, মানে মনিটারি পলিসিকে ইউজ করে এই ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য, যেটা তোমরা পড়েছো ওপেন মার্কেট অপারেশন, ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর, ঠিক আছে, এই সব বিভিন্ন যে আর কি মেজার্স গুলো আছে সেগুলো আরবিআই অ্যাপ্লাই করে। আর গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ আর ফিসকাল পলিসিও কিন্তু অ্যাপ্লাই করে এই ইনফ্লেশনকে মেজার করে, ইনফ্লেশনকে মেজার করে, চেক করে, ইনফ্লেশনকে কন্ট্রোল করে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে অনলি বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ এখানে কারেক্ট অ্যান্সার কখনোই নয়। নেক্সট স্লাইডের এক্সপ্লেনেশন আছে, ফিসকাল মেজার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার আর টেকেন বাই দ্য গভর্নমেন্ট। আচ্ছা, ফিসকাল মেজার আর অ্যাডমিনিস্ট্রেটিভ মেজারের মধ্যে কি কি পড়ছে? যেমন ধরো ইম্পোর্ট ডিউটি, এক্সপোর্ট ডিউটি, ঠিক আছে, এগুলো। আর মনিটারি মেজারের মধ্যে তো ওই ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর, ওপেন মার্কেট অপারেশন, ঠিক আছে, ব্যাংক রেট এটসেট্রা তো থাকছেই। তো আজকে এই টোটাল 10টি কোশ্চেন আমরা দেখতে পেলাম। এই 10টি কোশ্চেনের মধ্যে প্রথম 5টি কোশ্চেন হচ্ছে পলিটি রিলেটেড ও শেষ 5টি কোশ্চেন হচ্ছে ইকোনমিক্স রিলেটেড। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর পরে এইরকমই কিছু ভিডিও আবার আপলোড হতে চলেছে। তো আপলোড হওয়ার সাথে সাথে তোমরা যেন সেই ভিডিওগুলো দেখে নাও এবং সেগুলো ধরে প্র্যাকটিস করো। দেখো, ভিডিওতে যা বলা আছে এগুলো হচ্ছে তোমাদের একটা ওয়ে দেখানো, কিন্তু এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো রিলেটেড, কিন্তু যে সোর্স তোমরা বাড়িতে পড়ো অবশ্যই আরেকবার করে রিভিশন দেবে। আচ্ছা, পরের ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং।